যারা আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। বিকেলে রাজধানীর বিআইসিসিতে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সেমিনারে একথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। বলেন, জনগণের ভোটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যাওয়া সম্ভব হবে। মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তন চাইতে তারা বাংলাদেশকে একটা সত্যিকার একটা সুখী একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে দেখতে চায়, তাদের জীবন মানকে উন্নত করতে চায়। আমরা এটা বলেছি যে রাজনৈতিক স্ট্রাকচারের পরিবর্তন ছাড়া এই যে চাওয়াটা প্রত্যাশা পূরণ করা বেশ কঠিন। সেই জন্যই আমরা রাজনৈতিক স্ট্রাকচারের কিছু পরিবর্তনের কথা বলেছি। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ও অর্থনৈতিক সংস্কারে সরকারের মনোযোগ নেই বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। উল্টো অবিবেচকভাবে শতাধিক পণ্যে ভ্যাট বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আগারগাঁওয়ে বিআইসিসি মিলনায়তনে আয়োজিত সিম্পোজিয়ামে উঠে আসে অর্থনীতি স্থিতিশীল করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ। আওয়ামী লীগ আমলের অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ধুঁকছে দেশের অর্থনীতি। নির্দিষ্ট ব্যক্তিকে কর সুবিধা দেওয়ার পাশাপাশি পাচার হয়েছে বিপুল অর্থ। এমন পরিস্থিতিতে অর্থনৈতিক শ্বেতপত্র কমিটির সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে বিআইসিসির মিলনায়তনে শনিবার আয়োজন করা হয় সিম্পোজিয়াম। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের অর্থনীতি এখনও স্থিতিশীল হয়নি। উচ্চ মূল্যস্ফীতির কষ্টে সাধারণ মানুষ। জ্বালানি খাতে বিগত সরকারের লুটপাটের প্রভাব এখনও আছে। 15 বছরে লুটপাট হওয়া টাকা উদ্ধারে সরকার কার্যকর পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেন বক্তারা। বর্তমান ট্যাক্সেশন সিস্টেমের মধ্যে যেভাবে প্রবেশ করছে, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে আছে খুবই ধনী এবং খুবই দরিদ্র। এর মাঝখানে যে একটা যে মিডল ইনকাম ফ্যামিলিজগুলো থাকার কথা, সেই ফ্যামিলিজগুলো কিন্তু খুব একটা ওয়েল এস্টাবলিশ না। ব্যবসা বাণিজ্যের কঠিন সময় যাচ্ছে জানিয়ে পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ীরা। দেশের অর্থনীতি নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই অবস্থা চলতে থাকলে বিনিয়োগ অন্য দেশে চলে যাবে। অনেক বছর ধরে বাংলাদেশে ব্যবসা করি, এমন টানাপোড়েন আমার পুরো ব্যবসায়িক সময় জুড়ে দেখিনি। ভ্যাট বাড়ানোর সমালোচনা করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান। অর্থনৈতিক সংকট সমাধানে সংস্কারে জোর দিতে আহ্বান জানান সরকারের প্রতি। যেখানে উচ্চ মূল্যস্ফীতিতে মানব জীবনে এইরকম কষ্টের ভিতরে আছে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত, এবং যেখানে পুষ্টিহীনতা এবং অন্যান্য ক্ষুধা বৃদ্ধি পাচ্ছে, সেই রকম একটি সময় আমরা এটা দেখছি না। সমাজে তৈরি হওয়া অর্থনৈতিক বৈষম্য দূর করার উপর জোর দেন বাণিজ্য উপদেষ্টা। কাস্টম ডিউটি ফাঁকি দেই, এটা অ্যাকুমুলেট করলে তো কখনোই ডাইরেক্ট ট্যাক্স জেনারেটই করে না। আমার ধারণা এনফোর্সমেন্টটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টিসিবির পণ্যের দাম কিছুটা বাড়িয়ে সুবিধাভোগীদের সংখ্যা বাড়ানো যায় কিনা তা নিয়ে ভাবতে হবে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যে ভ্যাট বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, তাই সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটি মুদ্রাস্ফীতি ও বাজারের সমন্বয়হীনতার প্রমাণ বলেও মনে করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। 9 জানুয়ারি জারি হয়েছে এ সংক্রান্ত 2টি অধ্যাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভ্যাট বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। মানুষের বাজার থেকে নিত্য পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণ। আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বাজেট ঘাটতি মেটাতে আইএমএফের পরামর্শে এই ভ্যাট বৃদ্ধি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট দেশ ধ্বংস করেছে। এ বাস্তবতায় অর্থনীতি গতিশীল করাই বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোষরা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে।
তবে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে অন্তর্বর্তী সরকার উল্টো ভ্যাট বাড়াচ্ছে মন্তব্য করে এর মাসুল জনগণকে গুনতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিষিদ্ধ ছাত্রলীগের বিচারে সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছে ছাত্রদল। বিভিন্ন সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের যেসব নেতাকর্মী হামলা নির্যাতন চালিয়েছে তাদের ছাত্রত্ব বাতিলের দাবি সংগঠনটির। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে পদযাত্রা শেষে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার সহ কয়েকটি দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে পদযাত্রায় যোগ দেয় সংগঠনটির হাজারো নেতাকর্মী। শাহবাগ টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয় পদযাত্রাটি। সেখানে সমাবেশে নেতারা ছাত্রলীগের বিচার দাবি করেন। একই সাথে প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় গত সরকারের যেসব সুবিধাবাদী আছেন তাদের সরিয়ে দেওয়ার দাবিও জানান তারা। জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন যে বিভিন্ন আওয়ামী লীগের দোসররা শিক্ষার্থীদের উপর নির্যাতন করেছে, গুলি করেছে। সেরকম কোনো আওয়ামী লীগের দোসরদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি, বিচার প্রক্রিয়া শুরু করেনি। তারা স্ব পদে এখনো পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করছে। তাদের অভিযোগ, ছাত্রলীগের বিচারের কোনো উদ্যোগ নিচ্ছে না সরকার। হামলা নির্যাতন নিয়ে ক্যাম্পাসগুলোতে গঠন করা তদন্ত কমিটির প্রতিবেদন দ্রুত প্রকাশের দাবিও জানান তারা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি, সম্মানিত ভিসি স্যারদের এবং প্রিন্সিপাল স্যারদের অনুরোধ জানাচ্ছি, এই সবগুলো ক্যাম্পাসে বিগত 15.5 বছরে যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। ছাত্রদলের অভিযোগ, ছাত্রলীগ নেতাকর্মীরা এখনো বিশৃঙ্খলার চেষ্টা চালাচ্ছে। তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ ফেরাতে ছাত্রলীগের অপকর্মের দ্রুত বিচার প্রয়োজন। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা চৌকা সীমান্তে গাছ কাটাকে কেন্দ্র করে দুই দেশের নাগরিকদের মধ্যে আবারও উত্তেজনা। শূন্যরেখায় দফায় দফায় দুই দেশের নাগরিকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সকালে ভারতীয় কয়েকজন নাগরিক সীমান্তের শূন্যরেখায় বাংলাদেশ অংশে গাছ কাটছিল। এ সময় বাংলাদেশি নাগরিকরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে দুই দেশের নাগরিকরা সংঘবদ্ধ হয়ে শূন্যরেখার কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে তাদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ভারতীয়দের ছোড়া পাথরের আঘাতে দুই বাংলাদেশি কিশোর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, ভারতীয়রা ইটপাটকেল ও পাথরের পাশাপাশি ককটেল বিস্ফোরণও ঘটিয়েছে। দুপুর পর্যন্ত অন্তত 10টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। চাঁপাইনবাবগঞ্জে 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত বিজিবি সদস্য পাঠানো হয়েছে। প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরীর মানুষের স্বার্থ না দেখে প্রশাসন ক্যাডারের স্বার্থ দেখলে তা মেনে না নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। প্রশাসন ক্যাডারকে একতরফা সুবিধা দেয়া চলবে না বলে মন্তব্য করেছেন তিনি। দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আয়োজিত জন আকাঙ্ক্ষা পূরণে প্রত্যাশিত সিভিল সার্ভিস শিরোনামের আলোচনা সভায় এসব কথা বলেন সাকি। বলেন, বৈষম্য টিকিয়ে রেখে সামনে এগোনো যাবে না। জনসেবা নিশ্চিত করার স্বার্থে প্রশাসন ও এর কাঠামো সংস্কার করতে হবে। দুর্নীতি দূর করার জন্য প্রশাসনকে গণতান্ত্রিক করার কোনো বিকল্প নেই। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে পুরনো দলগুলো বদলাবে, নতুন দলগুলো শক্তিশালী হবে। অন্য আলোচকেরাও এই আমলাতন্ত্র ভেঙে দিয়ে ক্যাডার বৈষম্য দূর করার আহ্বান জানান। 26টি ক্যাডার সার্ভিসের কাজ হচ্ছে টোটাল একটিমাত্র ক্যাডার সকল ক্যাডারের প্রিয় সহযোগী। আব্দুল মুঈদ চৌধুরী একজন অত্যন্ত সম্মানিত এই দেশের প্রশাসনিক কর্মকর্তা, যিনি যথেষ্ট সম্মান নিয়েই কিন্তু তার কাজের মধ্যে ছিলেন। তার কাজ যদি এরকম হয় যে না, প্রশাসনের লোকেরা তাদের এখনকার মৌরুষি পাট্টা জমিদারি বজায় রাখার জন্য তারা আন্দোলন করবে আর তারা যা বলবে সেই অনুযায়ী তাকে প্রশাসনিক সংস্কার করতে হবে, সেইটা হবে না। আন্দোলনের সময় গুলিবিদ্ধ রিকশা চালককে চিকিৎসায় অবহেলার অভিযোগে রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের 5 জনকে কারাগারে পাঠানো হয়েছে।
তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গুলিতে আগেই মৃত্যু হয়েছিল ইসমাইলের। তাকে হাসপাতালে ঢোকানোর চেষ্টা করেও ব্যর্থ হন কর্মীরা। পুলিশ বলছে তদন্তের পরই মূল রহস্য জানা যাবে। অভ্যুত্থানের প্রায় 6 মাস পর ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে ইসমাইলের পড়ে থাকার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এ ঘটনায় গ্রেপ্তার এক চিকিৎসক, 2 নার্স এবং 2 নিরাপত্তা কর্মীকে শনিবার কারাগারে পাঠায় আদালত। তবে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসায় অবহেলার অভিযোগ ভিত্তিহীন বলছে। তাদের দাবি, সেদিন ইসমাইল পড়েছিলেন ফুটপাতে, তাকে হাসপাতালের ভেতরে আনার চেষ্টা হয়েছিল, কিন্তু সে সময় আবারও গুলি হয়। এতে আতঙ্কিত হয়ে পড়েন কর্মীরা। সিঁড়িতেই পড়ে থাকেন ইসমাইল। ভাইরাল ছবিটি এ ঘটনার কিছুক্ষণ পরের। গুলিটা লেগে ওই লোকটা এখানেই পড়ে গেছে, ইনস্ট্যান্ট পড়ে গেছে, মাথার অর্ধেক খুলে একদম উড়েই গেছে। পুলিশ বন্দুক তাক করে এখানে দাঁড়িয়ে থাকে, আর সিকিউরিটি গার্ডকে বলে এই দরজা বন্ধ কর, গালাগালি দিয়ে বলছে দরজা বন্ধ কর, নাইলে তোরে গুলি করবো। ভিকটিম যে সে গুলিতে মাথায় গুলি লেগে সে রাস্তায় পড়ে গিয়েছিল হাসপাতালের সামনে। আমাদের ডাক্তার এবং যে স্টাফরা তাকে করতে গেছে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে তারা ফেরত আসছে। তো এখানে চিকিৎসার অবহেলা কোথায় হলো, আর চিকিৎসা দিতে না পারাটার জন্য দায়ীটা কে? মামলার এজাহারে বলা হয়েছে, হাসপাতালের লোকজনের কাছে সহযোগিতা চেয়েও পাননি ইসমাইল। ডিএমপি বলছে তদন্তের পর ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে। তার স্ত্রী লাকি বেগম বাদী হয়ে মামলা রুজু করেন। এর প্রেক্ষিতে ওই ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। বিষয়টা তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি কারো অবহেলা পাওয়া যায়, আইনানুগভাবে সেটা তদন্তে বেরিয়ে আসবে। আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনায় মামলা হয় হাতিরঝিল থানায়। সে মামলার বাদী ইসমাইলের স্ত্রী লাকি বেগম। এতে 51 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও 40 থেকে 50 জনকে আসামি করা হয়। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 4 আগস্টের পর সারা দেশে 40টি মাজারে 44টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা। পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে 17টি মাজারে ভাঙচুর, লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 10 ও ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় 4 বার। অভিযোগ পাওয়ার ভিত্তিতে পুলিশ শতপ্রণোদিত হয়ে 15টি মামলা এবং 29টি সাধারণ ডায়েরি করেছে। 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি মামলায় দেয়া হয়েছে চার্জশিট। 13টি মামলা ও 29টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। প্রেস উইংয়ের বিবৃতিতে জানানো হয়, যে কোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের 0 টলারেন্স নীতি রয়েছে। ফরিদপুরের নগর কান্দা মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়ায় 2 দল গ্রামবাসী। সকাল থেকে কয়েক দফা সংঘর্ষে পুলিশ, সাংবাদিক সহ অন্তত অর্ধশতাধিক আহত হন। এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। শুক্রবার নগরকান্দায় ওয়াজ মাহফিলে তুচ্ছ ঘটনায় বাগবিতণ্ডা ও হাতাহাতি হয় সলিথা ও মিরকান্দা গ্রামের বাসিন্দাদের মধ্যে। এর জেরে শনিবার সকালে আবারও শুরু হয় সংঘর্ষ। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায় 2 গ্রামের বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষের ঘটনায় পুলিশ, সাংবাদিক সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হন। যাওয়ার পরে ওরা ওই পোলাপানটা ধরে অত্যন্ত মার দিছে, 10-12টা সেলাই দেওয়া লাগছে। মাইকে ঘোষণা করে যে মিরাকান্দার সাথে গ্যামজাম হয়েছে, আপনারা যার যা ডাল সরকি আছে আপনারা গোছাইয়ে চলে আসেন। ভিডিওটা যখন আগাইছি তখন আমাদের মনে হবেন কইছে কি বেলাতে কুবাবো জান গেছে, আমরা পলাইছি ওই বাড়িতে, তখন আমার ঘরে ঢুকে নিয়ে গেছে সবকিছু। পুলিশের দোকান বন্ধ করে গেছে। পুলিশ দোকান বন্ধ করার পরে এই সাইড দিয়ে যায়, পুলিশ এই সাইড দিয়ে চলে গেছে, আর ওরা ভিতরে ঢুকে গেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলছে পুলিশ। আধিপত্য নিয়ে তাদের মধ্যে পূর্বের একটা বিরোধ ছিল, এতটুকু আমরা জানতে পারছি। তো এই পূর্বের বিরোধ থেকে গতকাল রাত থেকেই উত্তেজনা বিরাজ করতেছিল। আজকে সকালে এটা চরমে আসলে আমাদের সংবাদ পেলে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু দোকান ও বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।